1941 সাল পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছে। নাৎসি জার্মানির লোলুপ দৃষ্টি থেকে উত্তর মেরুর তুষারাবৃত ভূখণ্ডকে রক্ষা করতে হাজার হাজার আমেরিকান মেরিন সৈন্য গ্রিনল্যান্ডে পা রাখে। সে সময় আমেরিকার ভূমিকা ছিল একজন ত্রাণকর্তার, একজন রক্ষকের। কিন্তু সময়ের চাকা ঘুরে 2026 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই দৃশ্যপট আজ সম্পূর্ণ উল্টো। যে আমেরিকা একদিন গ্রিনল্যান্ডকে রক্ষা করেছিল, আজ সেই আমেরিকারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে মানচিত্র থেকে ছিঁড়ে নিজেদের দখলে নেওয়ার চূড়ান্ত হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তিনি রক্তক্ষয়ী যুদ্ধের ইঙ্গিতও দিয়েছেন। We need Greenland for national security and even international security. Denmark hasn't done a good job. প্রশ্ন হলো, নিজেকে শান্তির দূত দাবি করা ট্রাম্প হঠাৎ কেন এই চরমপন্থা বেছে নিচ্ছেন? বরফে ঢাকা জনমানবহীন এই দ্বীপের নিচে আসলে কি এমন মহাজাগতিক সম্পদ লুকিয়ে আছে, যার জন্য আমেরিকা তার দীর্ঘদিনের ন্যাটো মিত্র ডেনমার্কের বুকে বন্দুক তাক করতেও দ্বিধা করছে না? এটি কি শুধুই জমি দখলের লড়াই, নাকি এর পেছনে রয়েছে আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো গভীর ষড়যন্ত্র? ভৌগোলিক মানচিত্র আমাদের চোখের সামনে এক বিশাল বিভ্রান্তি তৈরি করে রাখে। ম্যাপের উপরের দিকে গ্রিনল্যান্ডকে আমরা বিশাল এক মহাদেশের মতো দেখি, কিন্তু বাস্তবে এটি ভারতবর্ষের আয়তনের চেয়েও ছোট। তবে এর আসল শক্তি এর আয়তনে নয়, এর অবস্থানে এবং এর গঠনের গভীরে। উত্তর মেরুর এই ভূখণ্ডটি কয়েক কোটি বছর ধরে কয়েক কিলোমিটার পুরু বরফের চাদরে ঢাকা। বিজ্ঞানের ভাষায় এখানে প্রায় 21 লক্ষ কিউবিক কিলোমিটার বরফ জমা হয়ে আছে। এই অকল্পনীয় ওজনের চাপে গ্রিনল্যান্ডের মূল মাটি সমুদ্রপৃষ্ঠের চেয়েও নিচে দেবে গেছে। আর ঠিক এই বরফের নিচেই চাপা পড়ে আছে এমন এক রহস্য, যা পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। ইতিহাস থেকে জানা যায়, গ্রিনল্যান্ড কখনোই শান্ত ছিল না। 1000 খ্রিস্টাব্দে ইউরোপের দুর্ধর্ষ ভাইকিংসরা, যারা আজকের ডেনিশদের পূর্বপুরুষ, প্রথমেই ভূমি আবিষ্কার করে। প্রায় 450 বছর শাসনের পর তারা বিদায় নিলেও 1450 সালে ইনুইট জনগোষ্ঠী এখানে বসতি গড়ে তোলে। এরপর ক্ষমতার পালাবদলে 1721 সালে ডেনমার্ক পুনরায় এই দ্বীপের নিয়ন্ত্রণ নেয় এবং আজ পর্যন্ত গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হিসেবেই টিকে আছে। কিন্তু এই শাসনের আড়ালে রয়েছে বঞ্চনার এক করুণ ইতিহাস। ডেনিশ শাসকরা একসময় ইনুইটদের উপর চালিয়েছিল অমানবিক অত্যাচার। শিক্ষার নামে শিশুদের মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া কিংবা জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে নারীদের জোরপূর্বক বন্ধ্যাকরণ, এমন সব লোমহর্ষক ঘটনা আজও গ্রিনল্যান্ডের বাতাসে ভেসে বেড়ায়। 1979 সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে নিজস্ব পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী দিলেও পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা কোপেনহেগেন আজও নিজেদের হাতেই কুক্ষিগত করে রেখেছে। গ্রিনল্যান্ডের সংবিধান অনুযায়ী তারা চাইলে ভোটের মাধ্যমে স্বাধীনতা নিতে পারে, কিন্তু বাস্তবতা হলো নির্মম আবহাওয়া এবং অর্থনীতির অভাবে তারা ডেনমার্কের $550 মিলিয়ন বার্ষিক অনুদানের উপর পুরোপুরি নির্ভরশীল। এই অর্থ সাহায্য বন্ধ হলে গ্রিনল্যান্ডের অস্তিত্ব সংকটে পড়বে, কারণ দ্বীপটির শহরগুলোর মধ্যে কোনো রাস্তা নেই। যাতায়াতের একমাত্র ভরসা প্লেন, জাহাজ কিংবা আদিম যুগের কুকুরে টানা স্লেজ গাড়ি। আমেরিকার এই গ্রিনল্যান্ড প্রীতি কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি এক সুদীর্ঘ সাম্রাজ্যবাদী পরিকল্পনার অংশ। 1868 সালে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেনরি সিওয়ার্ড, যিনি রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনেছিলেন, তিনিই প্রথম ব্রিটেনকে চাপে ফেলতে গ্রিনল্যান্ড কেনার ছক কষেছিলেন। লক্ষ্য ছিল কানাডাকে দুই দিক থেকে ঘিরে ফেলা। যদিও সে সময় কংগ্রেসের বিরোধিতায় তা ভেস্তে যায়, কিন্তু 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে আমেরিকা ঠিকই ডেনমার্কের কাছ থেকে ক্যারিবিয়ান সাগরের ডেনিশ ওয়েস্ট ইন্ডিজ বা বর্তমানের ভার্জিন আইল্যান্ড কিনে নেয়। আর তখনই আমেরিকা লিখিতভাবে স্বীকার করেছিল যে গ্রিনল্যান্ড ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ। তবে আসল খেলা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন শুরু হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $100 মিলিয়ন বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। এখনকার বাজারে যার মূল্য কয়েক বিলিয়ন ডলার। ডেনমার্ক সেই প্রস্তাব ফিরিয়ে দিলেও 1951 সালে এক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আমেরিকা সেখানে থলি এয়ারফোর্স বেস গড়ে তোলে। সোভিয়েত ইউনিয়নের উপর পারমাণবিক নজরদারির জন্য এটি ছিল আমেরিকার তুরুপের তাস। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা কিছুটা শান্ত হলেও 2014 সালে রাশিয়ার ক্রিমিয়া দখল এবং আর্কটিক অঞ্চলে তাদের পুরনো সামরিক ঘাঁটিগুলো পুনরায় সচল করার পর ওয়াশিংটন নড়েচড়ে বসে। বিশেষ করে 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা আর কোনো ঝুঁকি নিতে নারাজ। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এত মরিয়া? উত্তরটা লুকিয়ে আছে জিআই ইউকে গ্যাপ নামক এক সামুদ্রিক মৃত্যু ফাঁদে।
উত্তর রাশিয়া থেকে কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজ আটলান্টিকে প্রবেশ করতে চাইলে তাদের গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ব্রিটেনের মাঝখানের এই সরু পথ দিয়েই আসতে হয়। আমেরিকা গ্রিনল্যান্ড দখল করে মূলত রাশিয়ার নর্দার্ন ফ্লিটকে এই মেরু অঞ্চলেই অবরুদ্ধ করে ফেলতে চায়। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের উত্থান। বেইজিং নিজেকে নিয়ার আর্কটিক স্ট্রেট ঘোষণা করে সেখানে বিমানবন্দর ও পরিকাঠামো তৈরির চেষ্টা চালাচ্ছে। আমেরিকা ভালোভাবেই জানে চীনের পোলার সিল্ক রোড প্রজেক্ট সফল হলে আমেরিকার দোরগোড়ায় ড্রাগনের নিঃশ্বাস পড়বে। এছাড়া ইউরোপ ও আমেরিকার ইন্টারনেট যোগাযোগের মূল সাবমেরিন কেবলগুলো এই পথেই রয়েছে, যা রাশিয়া বা চীনের নাশকতার মুখে পড়লে পুরো পশ্চিমা বিশ্ব মুহূর্তেই অন্ধ হয়ে যাবে। কিন্তু ভূরাজনীতির বাইরেও রয়েছে অর্থের এক বিশাল পাহাড়। ট্রাম্প যেমন ভেনেজুয়েলার তেলের জন্য দেশটিকে টার্গেট করেছিলেন, ঠিক তেমনি গ্রিনল্যান্ডের বরফের নিচে রয়েছে 4 থেকে 5 ট্রিলিয়ন ডলারের খনিজ ভাণ্ডার। ভূতাত্ত্বিকদের মতে এখানে 52 বিলিয়ন ব্যারেল তেল ও গ্যাসের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে রিয়ার আর্থ এলিমেন্টস। আজকের স্মার্টফোন থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বা মিসাইল গাইডেন্স সিস্টেম সবকিছুতেই এই বিরল খনিজ অপরিহার্য। বর্তমানে এই খনিজের 90% চীনের দখলে। আমেরিকা এই একচেটিয়া আধিপত্য ভাঙতে এবং প্রযুক্তির কাঁচামালের জন্য চীনের উপর নির্ভরতা শূন্যে নামিয়ে আনতে গ্রিনল্যান্ডকে নিজেদের কলোনি বানাতে চায়। এর সাথে যুক্ত হয়েছে গ্লোবাল ওয়ার্মিং। বরফ গলে মেরু অঞ্চলে তৈরি হচ্ছে নতুন সামুদ্রিক বাণিজ্য পথ, যা এশিয়া ও ইউরোপের দূরত্ব কমিয়ে দেবে। সুয়েজ খালের বিকল্প হতে যাওয়া এই রুটের চাবি আমেরিকা নিজেদের পকেটে রাখতে বদ্ধপরিকর। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কিভাবে এই অপারেশন সফল করবে? ট্রাম্পের সামনে দুটি পথ। প্রথমটি হলো অর্থের বিনিময়ে ক্রয়। গ্রিনল্যান্ডের মাত্র 56,000 মানুষের প্রত্যেককে যদি $1 মিলিয়ন করেও দেওয়া হয়, তবে তা আমেরিকার বাজেটের কাছে নস্যি। কিন্তু ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির পণ্য নয়। ডেনিশদের এই প্রত্যাখ্যানের পরই সামনে আসছে দ্বিতীয় এবং ভয়ঙ্কর অপশনটি, সামরিক আগ্রাসন। গ্রিনল্যান্ডের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, সম্বল মাত্র গুটি কয়েক পেট্রোলিং বোট এবং 4টি হেলিকপ্টার। আমেরিকার মেরিন কোরের সামনে এই প্রতিরোধ টিকবে মাত্র কয়েক মিনিট। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। ডেনমার্ক এবং আমেরিকা উভয়ই নেটোর সদস্য। ডেনমার্ক স্পষ্ট হুমকি দিয়েছে, আমেরিকা হামলা করলে তার নেটোর আর্টিকেল 5 সক্রিয় করবে। অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে তখন পুরো ইউরোপকে যুদ্ধে নামতে হবে। এটি হবে এক আত্মঘাতী গৃহযুদ্ধ। কিন্তু ইতিহাস সাক্ষী, পরাশক্তির স্বার্থের সামনে অনেক চুক্তি কাগজের টুকরোই পরিণত হয়। আমেরিকার সাম্প্রতিক কিছু পদক্ষেপ যুদ্ধের মেঘকে আরও ঘনীভূত করছে। দীর্ঘ 50 বছর পর আমেরিকার আকাশে ডোমসেট প্লেন বা কিয়ামতের বিমানের মহড়া দেখা গেছে, যে বিমান শুধুমাত্র পারমাণবিক যুদ্ধের সময় প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য ব্যবহৃত হয়। একই সাথে আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের নাম বদলে ওয়ার ডিপার্টমেন্ট রাখা এবং প্রতিরক্ষা বাজেট 1 ট্রিলিয়ন থেকে বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন উন্নীত করা, এসবই বড় কোনো সংঘাতের চূড়ান্ত প্রস্তুতি। ট্রাম্প ইতোমধ্যেই কানাডা, মেক্সিকো এবং পানামাকে হুমকি দিয়েছেন। এখন গ্রিনল্যান্ডের দিকে তার এই আগ্রাসী মনোভাব প্রমাণ করে আমেরিকা আর সেই রক্ষাকর্তা নেই। তারা আজ এক আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়েছে। গ্রিনল্যান্ড কেবল একটি বরফের টুকরো নয়, এটি আগামী দিনের বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি। আমেরিকা কি শেষ পর্যন্ত তাদের মিত্রদেশ ডেনমার্কের ওপর হামলা চালিয়ে নেটোকে ভেঙে ফেলবে, নাকি টাকার গরমে কিনে নেবে একটি স্বাধীন ভূখণ্ড? বরফের নিচে চাপা পড়া এই সম্পদের লোভ কি পৃথিবীকে ঠেলে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? উত্তরটা সময়ের হাতে।